হঠাৎ করে দেখি আমার ছেলের মানে মাথা এই যে বাঁশ দিয়ে কাটা হচ্ছে, বাঁশগুলো কেটে দিলেন কেন? এখান থেকে কেটে এখানে শলি বানানো হচ্ছে। আর এই যে এই কাকা দেখুন কি করছে, ওরে বাবা, ওরে আল্লাহ, কিছু নাই, আমাদের বংশের ঐতিহ্য। ফুলকো ফুলকো, এই যে দেখতেই পাচ্ছেন দেশি গমের ফুলকো ফুলকো রুটি। এই যে তেল দিয়ে, এই যে আমার অলরেডি তরকার হয়ে এসেছে, আর একটু ঝোল কমবে, তার আগে আমি কিন্তু দিয়ে দিলাম। এই যে গৃহিণীগিরি শেষ, কুকিং মাস্টারের রান্না বান্না শেষ, আমি খেতে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পুরো পরিবার নিয়ে আমরা অনেক ভালো আছি। ভালো থাকবো না? কারণ ঈদের দিন তো। ঈদের পরে কয় দিন? এক সপ্তাহ। মানে যতদিন বাইরের লোকগুলো বাড়ির ভেতরে থাকবে, ততদিন আমাদের কিন্তু আনন্দ থাকতে থাকবে। ওরা চলেও যাবে, ঈদের আনন্দও শেষ হয়ে যাবে। তার জন্য অবশ্যই আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই এক সপ্তাহ খুব আনন্দ ফুর্তিতে এবং খুশিতে রেখেছে। ফ্যামিলির সবাই এক জায়গায় থাকলে যে আনন্দটা হয় সেটাই আমি উপভোগ করছি। তো এখন আজকে ৮টা বেজে গিয়েছে। কেন বেজে গিয়েছে আগে বলি। হঠাৎ করে আমি কিন্তু ওই রাত্রে ১২টার পরে থেকে ৪টা পর্যন্ত ঘুমিয়েছিলাম না। হঠাৎ করে দেখি ছেলের মাথায় হালকা পাতলা একটু ব্যথা হয়েছিল। ওর নাকে পলিপাস। এই পলিপাসের কারণে হঠাৎ করে দেখি আমার ছেলের মানে মাথা ব্যথা হচ্ছিল। মাগরিবের পরে থেকে হালকা পাতলা ব্যথা হচ্ছিল ওর। হলে মনে করেছিলাম যে হয়তো হালকা পাতলা ব্যথা, অতটা কোনো কিছু মনে হবে না। পরে দেখি মাগরিবের পরে থেকে হঠাৎ করে হালকা পাতলা ব্যথার পরে আমি মনে করেছিলাম যে এতটা তো ব্যথা না, তে হালকা পাতলা ওষুধটা খেয়ে খাইয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে হঠাৎ করে দেখি ১২টা থেকে ৪টা পর্যন্ত ব্যথাটা প্রচণ্ড পরিমাণ বেড়ে যায়। আর সেই ব্যথাটা হচ্ছে আমার ছেলের দুই নাকে পলিপাসের কারণে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না, এবং অতিরিক্ত রোদ তার চোখে পড়লে সমস্যা হয়, এবং রোদ্রে কিংবা ছটা আলোর যে একটা ছটা চোখে লাগলেই ব্যথাটা শুরু হয়। মাইগ্রেনের সমস্যা, ডাক্তারে বলেছে সে মাইগ্রেনের সমস্যা আর কারণে মানে আগুন ধরেন যে আগুন, আলো, তারপরে হলে রোদ, আবার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, ঠান্ডা জিনিস খাওয়া, এ সমস্ত থেকে বিরত থাকতে হয়। তো কালকে মাথাটা ব্যথা হয়েছিল, যে কাল একটু বাজারে গিয়েছিল, একটু পুরো রোদ্রের ভিতরে বাজারে গিয়েছে, সেই বাজার থেকে এসেই কিন্তু মাথাটা একটু টনটন করছিল। এর পরিবর্তে আসরের পরে ওর বাবা বাজারে গিয়েছে, সে বাজারে গিয়ে 2 ছেলে মেয়েকেই আইসক্রিম এনে দিয়েছে। ঠিক আছে, ওই আইসক্রিমটা খাওয়ার পরে একেবারে ছেলের মাথা ঠান্ডাটা যখনই পড়েছে, গরমের পর ঠান্ডাটা পড়েছে, আমার ছেলে একেবারে পাগলের মতো হয়ে গিয়েছে। পুরো মনে করেন রাতটা বিছানাতে শুধু আছাড় পাছাড় করেছে, আর মাথার যন্ত্রণায় শুধু কান্না করেছে। এত বড় ছেলে কতটা ব্যথা হলে এমন কষ্টটা পায়। ১২টা পর্যন্ত ১২টা থেকে ৪টা পর্যন্ত কাউকে ঘুমাতেই দেয়নি। আমি তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওর এই ব্যথাটা উঠলে খুবই কষ্ট হয়। কারণ এই ব্যথাটা তো উঠে শুধু ওই পলিপাসের কারণে। নাকের ভেতরটা, প্রত্যেকটা নাক বলেন, চোখ বলেন, মুখ বলেন, এর প্রত্যেকটা যে অংশ, যে ভেতরেরটা যে একটা ছিদ্র থাকে, নাকের ছিদ্র, মুখের যে এর ছিদ্র, চোখের ছিদ্র, তো সবই এক। ঠিক আছে, ওই জায়গাগুলো পলিপাসের কারণে সব মাংসগুলো বেড়ে ঢেকে গেছে। ঠিক আছে, তো একটা হলে নাক আমি হলে ওই যে ইয়ে দিয়ে অ্যাসিড দিয়ে পোড়ায় যে সমস্ত ডাক্তাররা, সেটা ছেড়ে ওই 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 নাকেরটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, পুড়ে ওখানে শেষ করে দিয়েছি। কিন্তু ওই কাজটা করতে গিয়ে যে এত পরিমাণ কষ্ট বলে বোঝাতে পারবো না। এই কষ্টটা দেখে ছেলেকে আমি আর দ্বিতীয় নাকটা কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না, ভয়ের চোটে।
কারণ ছেলের আমার প্রচণ্ড পরিমাণ, আর একটু হলে হয়তো পৃথিবী ছাড়তে হতো আমার ছেলেকে, মানে এতটা কষ্ট হয় ওই মেডিসিনটা দিলে। তে ভাবছি যে আর আরেকটা নাকে কিন্তু পলিপাসটা আছে। এই পলিপাসটা খুবই যন্ত্রণা দিচ্ছে, খুবই বিরক্ত বোধ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমার ছেলে। তে ভাবছি যে ওই পলিপাসটার ব্যবস্থা করতে হবে, আর করবো না, ওই পলিপাসটা অপারেশন করেই হয়তো আমাকে ওখান থেকে বের করতে হবে। কারণ ওই ছিদ্রগুলো সব যখন হয়ে যায়, ঠান্ডা লাগলে একেবারে জেলি, যেমন জেলি ধরেন অক্টোপাসের যেমন 4-5টা করে মানে পা থাকে, থাকে, ঠিক এই পলিপাসেরও কিন্তু একই অবস্থা। আর প্রত্যেকটা ছিদ্রে ছিদ্রে গিয়ে হাড় বেড়ে যায়, এবং প্রত্যেকটা ছিদ্রে ছিদ্রে গিয়ে ছিদ্রটাকে যখন ওই পানি ঠান্ডার হয়, তখন এটা ফুলে, একবার এভাবে ফুলে টন 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 করে মাথাটাকে আটকিয়ে দেয়, ঠিক আছে। তখন নিঃশ্বাস নিতে পারে না, তখন মনে করে মাথার যন্ত্রণাটা বেড়ে যায়। এখন এই যে কষ্টটা আমার ছেলে পাচ্ছে, এখন দেখি কিভাবে কি হয়। মাথার প্রবলেমটা দিনে দিনে বেড়েই আসছে। সারা রাত আমি ঘুমাতে পেরেছিলাম না, তাই সকালে 8টা পর্যন্ত কিন্তু আমি ঘুমিয়েছি। 8টা পর্যন্ত ঘুমিয়েছি, তা না হলে তো আমি সারা রাত কিন্তু ঘুম না পারার কারণে দিনটা আমি কিন্তু আমার বৃথা যাবে, দিনটা আমি কাজ করতে পারবো না। আমার প্রেশারের সমস্যা, ঘুম না পারলে আমার প্রেশারে যে ঘাড়ির পাশটা ব্যথা হয়ে যায়। আর আমারও নাকে পলিপাস, আমারও শ্বাসকষ্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা সমস্যা হলেই বেড়ে যায়। তো যাই হোক, আমার এই যে উঠতে কিন্তু 8টা বেজে গিয়েছে। তো আম্মা আবার দেখছি যে সব কাজ সেরে নিয়েছে। আম্মা আপাতত আপাতত সুস্থ, কিন্তু ঠান্ডা শ্বাসকষ্ট কিন্তু এখনও যায়নি। আর ওরা ঘুমিয়ে আছে। আর আম্মা দেখছি যে বসে তরকারি কুটছে, উঠান টুঠান ঝাড়ু দিয়েছে। আর হলে আজকে ভাবছি সকালবেলায়, কারণ ওরা রুটি খুব পছন্দ, যে কদিন থাকবে সকালে নাস্তাটা রুটি বানাবো। তে আম্মা আজকে আমি আলু ঘন্ট করব, আর দেশি গমের ফুলকো ফুলকো রুটি বানাবো। তে এদিকে আবার দেখছি আব্বা একটা কাজে ব্যস্ত, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাঁশের ঝাড়। এই যে বর্ষা আসবে, এই বর্ষার মধ্যে প্রচুর পরিমাণ বাঁশের কুড়া বের হবে, ঠিক আছে। এই বাঁশের কুড়া বের হবে, সেই জন্য বাঁশ কিন্তু পুরাতন বাঁশগুলো সব কেটে ওই বাঁশের গুঁড়াটাকে কিন্তু করে দিতে হবে, মানে ফাঁকা করে দিতে হবে। ফাঁকা করে দিলে যতগুলো কুড়ো বের হবে, সেই কুড়োগুলো কিন্তু জায়গা পাবে। তার জন্য আব্বা এই যে বৃষ্টিটা পড়লে কিন্তু কুড়ো বেরোনো শুরু হবে। তো এই জন্য আব্বা করছে কি, এখন অনেকগুলো বাঁশ বিক্রি করে দিচ্ছে, কারণ প্রচুর বাঁশ, যে বাঁশগুলো ধরেন হয়ে গেছে। আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই। যেই বাঁশগুলো মনে করেন বয়স হয়ে গিয়েছে, পেকে গিয়েছে, সেই বাঁশগুলো রেখে তো কোনো কাজ নাই, কারণ এখন তো আমাদের বাঁশের কোনো প্রয়োজন পড়ে না। বাঁশ তো মনে করেন যে সব এখন পাকা ঘর, পাকা ঘরের কারণে বাঁশ এখন প্রয়োজন পড়ে না। এজন্য বিক্রি করে দিতে হয়, বিক্রি করে দিতে হবে। এখন বিক্রি করে দেওয়ার পরে আমাদের বাঁশের এই যে কুড়োগুলো সব জায়গা পাবে বের হওয়ার জন্য। তো আজকে মনে হয় অর্ধেকটা বাঁশ সব বিক্রি করে দিল, ওই পাকাগুলো। আর এখন যেগুলো গত বছরে হয়েছে কুড়োগুলো, সেই কুড়োগুলো মনে করেন এখনও পাকেনি, তো সেগুলো থাকবে, সেই সাথে অন্য কুড়ো বের হওয়ার জন্য জায়গা করে দিতে হবে। আর আব্বা এই যে দেখুন মণ্ডলের ছেলে বসে বসে পাহারা দিচ্ছে। চলুন দেখি আব্বা কি করছে। বসে ওই যে ওরা বাঁশ টাশগুলো কাটছে, সেই বাঁশের আব্বা দেখিয়ে দিচ্ছে কোনটা কোনটা কাটতে হবে। এখন এগুলো বিক্রি না করলে এই মাস থেকে যখন বৃষ্টিটা শুরু হয়ে যাবে, সেই বৃষ্টিতে কিন্তু জায়গা পাবে না, অর্ধেক বাঁশের পুরো নষ্ট হয়ে যাবে। দেখে আসি আপনি, চলো। এই যে দেখুন, এই যে এগুলো সবই আমাদের, এই যে দেখুন এই বাঁশগুলো সব কেটে ফেলছে এভাবে। আর এই বাঁশগুলো ওরা নিয়ে গিয়ে বিক্রি করবে, যে বড় যে কাজে লাগে, সেই বড় যে কাজের জন্য এগুলো সব শলি বানাবে। এই যে দেখুন কতগুলো বাঁশ সব কেটে দিচ্ছে। আর এই যে দেখুন ছোটো ছোটোগুলো গত বছরে যেগুলো হয়েছে সেগুলো রেখে দিচ্ছে। এখন এখান থেকে আরও অনেক বাঁশে যে কতগুলো ছিল, এই যে এভাবে সবগুলো বিক্রি করে দিচ্ছে, যেহেতু রাস্তার উপর পড়ে। এই যে সব কেটে দিচ্ছে, এই যে কতগুলো কাটা হয়ে গেছে। সকালে এসে দেখি বাঁশ কাটা শুরু করেছে। এই যে এইভাবে বাঁশগুলো সব রেখে দিচ্ছে। বাঁশের ঝাড় থাকলেও কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম, কাটছে। এই যে আর এই যে আব্বা বসে আছে, দেখি আব্বাকে জিজ্ঞেস করবো বাঁশ সম্পর্কে। এই যে বাঁশ দিয়ে কাটা হচ্ছে, বাঁশগুলো কেটে দিলেন কেন? কেটে দিলেন এই কারণে নতুন কোড়া বেরোবে, জায়গা পাবে না। ও এই জন্যে। আর বৃষ্টি হলে তো বাঁশের পোড়া বের হতে আরম্ভ হবে।
আর ওই যে কোড়া, এটা কোড়ার যত্ন করা হবে, কোড়াগুলো সুন্দরভাবে উঠতে পারবে। আর কোড়া তো কোড়াতে পারবে না, পাঁচটা খেলে। এজন্য আসলে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর বাঁশ অনেক, প্রচুর বাঁশ। এই যে দেখুন, এখান থেকে শুরু করি, এই যে এই পাশটা তো সবই আমাদের বাঁশ গাছ, আর এই যে এই সামনেরটা আমাদের আর এক চাচাতো ভাইয়ের। আর এই যে দেখুন, এই যে বাঁশগুলো সব আর এক চাচাতো ভাইয়ের, আমাদের ওই ভিতর সাইডে, এই যে ভিতর সাইডে আরও অনেক আছে। এই যে এগুলো আমার আর এক কাকার, মানে বাঁশ, প্রচুর বাঁশ। তে দেখে আসি তা আপনাদের শোলে কীভাবে তোলে। এই যে দেখুন, এই হয়তো আপনারা ভাবছেন বাঁশবাগানে গিয়েছি মেয়ে মানুষ, না, এই যে আমার আর একটা বোন আসছে, আমার আপন বোন, ছোট বোন। আর এই বাঁশগুলো হচ্ছে একেবারে আমাদের রাস্তার পরে। আর আমি দেখাই আমাদের ভেতর এরিয়াটা। এই যে এইখান থেকে, এই এরিয়া থেকে শুরু, এই যে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন এই এরিয়া থেকে শুরু করে লম্বা করে সব ওই পাশটা দিয়ে এগুলো হলো আমাদের গিয়েছে। আর এখানে ছোট্ট এক করে এক কাকার আছে। আর এগুলো আমার বড় দাদার বড় ছেলেদের। যেখানে আমার বড় দাদার জমি, সেখানে আমার দাদার জমি, মানে দুই ভাইয়ের ভাগ হয়েছিল। এখন ওই বড় দাদার এবং আমার দাদার দুই ভাই মিলে এখন 8 ভাই আর 5 ভাইয়ের ভাগ হচ্ছে। এই যে শলি তুলে দেখি আপনাদেরকে দেখায়। এই যে শলি হচ্ছে, এই যে বাঁশ কেটে এখানেই ওনারা শলি বানাবে, এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি হবে। চলেন দেখাই। এসব আমাদেরই ঝাড়ের বাঁশ। বাঁশ এখনো মনে পাকেনি না? এই যে হ্যাঁ, কাজ করেন তো। এখান থেকে কেটে এখানে শলি বানানো হচ্ছে। আর এই যে কাকা দেখুন কি করছে, ওরে বাবারে, এটা তো দায়ের সিস্টেমই আলাদা, এত চিকন। কাকালা কি করবেন নিয়ে গিয়ে? বরের শলি বিক্রি করতে কোথায়? তারাগুনিয়ায়। কষ্ট আছে, সহজ না কোনো জিনিসই। আসলে এখন বাঁশ পাকা পাকা ঘর হয়ে আর বাঁশের কোনো প্রয়োজন পড়ে না, এখন বিক্রি ছাড়া উপায়ও নাই। তো আব্বাকে বসিয়ে রেখে আসলাম, কারণ বাঁশ তো আবার দেখিয়ে দিতে হবে কোন জায়গা থেকে কোনটা কাটতে হবে, তা নাহলে এক ঝাড় থেকে সব কাটলে বাঁশ তো ধরে নষ্ট হয়ে যাবে, জায়গা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি একটু এদিকে এসেছি, আর এই যে দেখুন মেয়ে আর মেয়ের বাবা আর ছেলে। এই যে আমার ছেলেটা, আল্লাহ, আমার ছেলেটাকে একটু তো মাথা ব্যথা থেকে, যে দেখুন উঠছে, ছেলে উঠেছে, ছেলের বাবা উঠে এই যে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে মেয়ের। এই যে দেখুন, এই যে এখন এই যে ঝামেলাগুলো করে যায়, পরে বাবা চলে গেলে আমাকে খুবই জ্বালাতন করে, দেখতেই পাচ্ছেন। এই যে সকালে ঘুম থেকে উঠে এই যে সাইকেলে বসে কিন্তু ব্রাশ শুরু করে দিয়েছে, দেখি। ও চি 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 চি, মুখে কি, মুখে কি, ওরে চি চি চি, মুখে কি ব্রাশ করেছ? ওরে আল্লাহ, মানুষে দেখে কি বলবে। মুখে হাতে মুছে না। দেখুন এই যে সকালে উঠে এই যে শুরু হয়েছে, একটু পরে দোলনা শুরু হবে, দোলনা শুরু হবে। আর এই যে দেখুন রেহান ভাইয়া কই, রেহান ভাইয়া নেই দেখে ও খুবই খুশি যে আজকে আরামে একা একা চালাতে পারছে। ঠিক আছে, খুব খুশি। এবার রেহান আসলে কিন্তু এই যে 2 দিন তুমি একা চড়ছো, সেগুলো কিন্তু পুরোপুরি খেসারত দেওয়া লাগবে, দিব না। আর এই যে দেখুন আর একজন দাঁতের কান্দাল একদম করছে। আচ্ছা, টাকের চুল তো সবই গেল, এই যে চাঁদি হয়ে গেল, মেয়ের জামাই হলো না, ছেলের বউ হলো না, তে বিহিনের সাথে কথা বলবেন কি করে? ওরে আল্লাহ, কিছু নাই, আমাদের বংশের ঐতিহ্য, বংশের ঐতিহ্য। আরে ম্যাগনেট আছে, যার দরকার এই টাকটা আপনারা কিন্তু একদম কিডন্যাপ করে নিতে পারেন। এই যে ব্রাশ শুরু করে দিয়েছে, ব্রাশ করার পরেই কিন্তু পেটে কিন্তু চুচু করবে। চলে যাব গিয়ে
রান্না বসিয়ে দেবো, খুবই মানে দ্রুত রান্না বসিয়ে দিতে হবে, 8টা পার হয়ে গিয়েছে। যেহেতু আলুর ঘন্ট করব, নতুন আলুর ঘন্ট করব, আর দেশি ফুলকো ফুলকো রুটি বানাবো। আম্মা জান তুমি থাকো, বাবার সাথে থাকো, আমি গিয়ে চলে গেলাম। এই যে আম্মা কিন্তু সব উঠান মুঠান ঝাড়ু দিয়ে দিয়েছে, আম্মা তরকারি কুটে দিয়েছে। এবার আমি গিয়ে রান্নায় বসে পড়বো ঝটপট। এই যে আমার দুঃখিনী মা, শ্বাসকষ্ট হলো মা, কাজে ব্যস্ত। এই যে আমাকে সব গুছিয়ে নিয়ে এসে দিয়েছে। এখন জায়গাটাকে আমি একটু ক্লিয়ার করব হালকা পাতলা করে, আমি রান্নাটা শুরু করে দেব। এই তো চলে এসেছি আমি চুলার কাছে, কিন্তু চলে এসেছি। নিয়ে আসো আস্তে আস্তে। আজকে আমি বলেছিলাম যে সকালবেলায় এই যে দেশি গমের ফুলকো ফুলকো রুটি বানাবো, তাই আটা আমি এখানে চেলে নিয়েছি। আর এই যে দেখুন এখানে আলু, মানে নতুন আলু ঘন্ট করব, তার জন্য যে আলু অলরেডি সিদ্ধই হয়ে গিয়েছে। একই সাথে এই যে রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে চা খাবে, তাই চায়ের জন্য এখানে পানি কিন্তু আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। চায়ের পানি যত জাল হবে ততই কিন্তু টেস্ট আসে, মানে চায়ে চা খেতে ভালো লাগে। আর যেহেতু আমাদের এতে একটু হালকা পাতলা আয়রন আছে, তার জন্য একটু চায়ের পানিটা বেশি ফুটানো লাগে। তো সকালে কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি। দুপুরে কি রান্না করব সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে আমি সকালের আগে নাস্তাটা বানিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই তো অলরেডি কিন্তু আমি রুটি বানানো শুরু করে দিয়েছি, দেশি গমের ফুলকো ফুলকো রুটি। আপনাদের ভাইয়া আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু খেয়ে নিয়েছে, এখন আমরা কয়জন বাকি আছি। আব্বা খেতে বসেছে। এই তো সকালে নাস্তা কিন্তু আমরা সেরে নিয়েছি, নিয়ে কিন্তু এই যে অলরেডি মাছ ভিজিয়ে দিয়েছি। মাছ রান্না করব, বলে দিই আপনাদেরকে যে দুপুরে আজকে কি কি রান্না করব। মাছ আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব, আর পুঁই শাক মাসকালের ডাউল দিয়ে ঝোল করব। যেহেতু আমাদের ভাইয়েরা শ্বশুর বাড়ি থেকে চলে আসছে, তাই দুপুরবেলা আজকে মানে সবজি দিয়ে এটা সবজি আইটেমের হবে, তার সাথে মাছ থাকবে। তার জন্য আমি সব রেডি করে রেখেছি, মাছ ভেজে রেখেছি, সব কিছু রেডি করে নিয়ে আমি একটু সকালে নাস্তাটা করে আবার চলে আসবো চুলার কাছে। আজকে বসার সময় নেই, কারণ অনেক জনের রান্না। সবজি রান্না হলে হবে কি, কিন্তু অনেকটা সময় লাগবে, কুটতে হবে, বাটতে হবে, ঘুষতে হবে, মাছ কাটতে হবে, সব কিছু মিলে অনেক সময়ের ব্যাপার আছে। তো সকালে আমাদের এটাই গিয়েছিল। আর এই যে চা, এই যে দেখুন চায়ের জন্য চা ওদিকে ফুটছে, আর এদিকে চায়ের জন্য কিন্তু রেডি করে রেখেছে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়া আসলে এটা আমার একটু সুবিধা হয়, অন্তত চাটা মাঝে মধ্যে একা করে আমাদেরকে একটু খাওয়াই, আর আমি তো রেগুলার আছি চা বানানোর জন্য। এই দেখুন ফুলকো ফুলকো, এই যে দেখতেই পাচ্ছেন দেশি গমের ফুলকো ফুলকো রুটি। এই যে এই তো এখানে বসে নাস্তা বানালাম, এখানে নাস্তা করলাম, চা খেলাম, খেয়ে একটু বসিনি, মেয়েকে একটু দুধ দিয়ে রুটি দিয়ে চিনি দিয়ে খাইয়ে রেখে এসেছি। দোল নাই, দোল খেলছে। এখন আমি দুপুরে রান্নার জন্য এখানেই বসে কিন্তু চলে এসেছি। এই যে মাছ ভেজে রেখেছিলাম, মাছটা রাত্রে কেটে রেখেছিলাম, এখন টুকরো করে কাটবো। এই যে মাছ দিয়ে, আর এই যে সজনে ডাঁটা দিয়ে রান্না হবে দুপুরে আমাদের। আর এই যে দেখুন মাসকালের ডাউল দিয়ে, আর এই যে টাটকা টাটকা ফ্রেশ এই যে পুঁই শাক ঝোল ঝোল করে রান্না করব, কারণ ঝোলটা খুবই পছন্দ করে, এবং ভাজিও আমরা করি। ছোট ছোট যেগুলো পাতার সঙ্গে যেগুলো পুঁই শাক থাকে সেগুলো ভাজিও করি। তো আজকে আমি ঝোল করবো মাসকালের ডাউল দিয়ে, এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবারে হবে। তো চলুন আমি দ্রুত কুটে নিই, 12টা বাজে, আমাকে 2 ঘন্টার মধ্যে রান্না বান্না সেরে একদম কমপ্লিট করতে হবে, কারণ বাড়ি থেকে সবাই আসা শুরু হয়ে গিয়েছে, এসে যেন খেতে পাই, তার জন্য আমি বেনিয়ে নেবো। এই বিরানো খুব কঠিন, দেরি হবে, ঠিক আছে। চলুন রান্না শুরু করে দিলাম। এই তো প্রথমে আমি মাছটাকে কেটে ভিজিয়ে রাখি, কারণ ডিপে রাখা হয়েছিল, ভিতরে কিন্তু এখন পর্যন্ত পানি আছে। আমি কেটে নিয়ে আগে ফেলবো। এই যে এই পরিমাণ করে আমি পিসটা করে নিলাম, এই যে ঠিক এই পরিমাণ। দেখুন ঢাকাতে কিন্তু পুঁই শাক চাষ হয়, চাষের পুঁই শাক আমাদেরকে খেতে হতো। আর বাড়িতে এসে দেখুন এই যেগুলো বাহানি শাক, এমন লতা হবে, বাহানি লতার থেকে শুরু করে মানে যত বড় লতা হোক খাওয়া যায়, মানে বাহানের ইয়ে তো সার দেওয়া না, শুধু মাটির থেকে যে পুঁই শাকগুলো হয় লক লক করবে, আর টেস্ট আলাদাই টেস্ট।
ঢাকায় যেটা ইয়ে করবেন, রান্না তো করা যায় না, শুধু ভেজে মানে ভাজার জন্য উপযোগী, বড় বড় পাতা হয়। আমি ডাটাটা কুটে আগে চুলায় বসিয়ে দিয়ে তারপরে আমি সজনে ডাটা কুটবো। এই যে দেখুন, আমি কিন্তু, আমার ক্যামেরাম্যান নাই, আমাকে হাত দিয়ে একা একাই করতে হচ্ছে। এই যে দেখুন, আমি এই সাইজ করে ডাটাগুলো কুটে নিয়েছি, প্রত্যেকটা ডাটা একই সমান করে কুটে নিয়েছি। এবার আমি 2 থেকে 3 বার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়েই কিন্তু চুলার পরে দিয়ে দেবো, দিয়ে আমি সজনে ডাটা কুটবো আর বাটা কষা সেরে নেব এই ফাঁকে। এই যে আমি কিন্তু এই যে এইভাবে কুটে নিয়েছি, আগেই দেখিয়েছি। এবার আমি এই যে বড় একটা ইতে করে, কারণ এই যে প্রত্যেকটা কিন্তু বালি আর মাটি কিন্তু লেগে আছে বৃষ্টির কারণে, তার জন্য 3 থেকে 4 বার অবশ্যই ধুতে হবে। এই যে ধুয়ে নিলাম, আর এখান থেকে 2 থেকে 3 বারই করবো, কারণ প্রচন্ড পরিমাণ রোদ পড়ছে, তো চুলার কাছে যেতে পারছে না, এই যে টিউবওয়েলের কাছে। এখান থেকে ধুয়ে নেব, যেহেতু সবজি একটা সময় রান্না হয় আর এখন একটা বাড়ছে। এই যে এইভাবে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব, পানি চেঞ্জ করে চেঞ্জ করে। তুমি যাও না। এই তো বসিয়ে দিলাম চুলাতে, একটা একটাকে সব বসিয়ে দেবো, রান্না সেরে নেব তাড়াতাড়ি। এই তো এই যে পানিটা দিয়ে দিলাম, এই তো দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ, রসুন এভাবে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম এবার মাশকালাই, একবারে ফ্রেশ মাশকালাই দিয়ে দিলাম, দিয়ে এখন চুলাটা চালিয়ে দেবো। শরীর ভালো না। একটু এবার আমি তেল দিয়ে দেবো, যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার ঢেলে দেবো। এই যে শেষ। এবার এই যে মাছটা আমি ভেজে নেব, আর এই যে আমি সব কিছু কুটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এই দুটো রান্না করলে আমার রান্না শেষ। আমি রাইস কুকারে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, তো চলুন মাছটা এবার ভেজে নেব, পুঁই শাকটা নামিয়ে। এই যে তেল দিয়ে নিয়ে নিলাম, সুন্দর একদম কাছে কাছে। পুঁই শাক ডাউল দিয়ে ঝোল, আমাদের বাসার সবার মানে একবারে ফেভারিট মনে করেন, সবাই খুব পছন্দ করে এই ঝোল। এই তো মাছ আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, আবার এই যেখানে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে লাল লাল করে মাছটা ভাজবো, রুই মাছ একটু ভালোভাবে বেশি বেশি ভাজতে হবে, তবে না টেস্ট আসবে। এই তো দিয়ে দিলাম মশলাগুলো। আমার ক্যামেরাম্যান অসুস্থ, তাই আমার ক্যামেরাম্যান নাই দেখে আমাকে কষ্ট করে রান্না করতে হচ্ছে, মোবাইল হাতে ধরে ধরে, মানে ক্যামেরাম্যান এতটাই অসুস্থ। এই আর সজনে ডাঁটা আর আলু একসঙ্গে আমি দিয়ে দেবো। এই যে কষানো হয়ে গিয়েছে, এই তো দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এই যে কষিয়ে নেব সুন্দর করে। মাছ দিয়ে সজনে ডাঁটা আলাদাই একটা টেস্ট। যাও, এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে, এবার পানিটা দিয়ে দেবো। আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম, মানে এক হাত দিয়ে যা হয় গরম পানি ধরতে গিয়েও ভয় পাচ্ছি। ও এই তো দিয়ে দিলাম, কারণ এই যে মনে করেন আলুও নতুন, তারপরে হচ্ছে সজনে ডাঁটাও নতুন, তার জন্য গলে যাবে, এই জন্য আমি একটু ফুটে উঠতেই কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, ফুটে উঠতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। একা আজকে ভিডিও করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার ক্যামেরাম্যান নাই দেখে। সুন্দরভাবে কিন্তু ফুটছে, ফুটে উঠলেই সুন্দরভাবে একদম কালারটা বের হয়ে আসবে। আর আমি কাঁচামরিচ শুকনো মরিচ একসঙ্গে দিয়েছি, কাঁচামরিচ বেটে দিয়েছি, শুকনো মরিচের হালকা গুঁড়ো করে দিয়েছি, কেননা সবজি রান্না তো
শুধু শুকনো মরিচ দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট আসবে না, একদম ঝাঁঝালো একটা টেস্ট আসবে। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা কালারও আসবে, টেস্টও অসাধারণ লাগবে। এই যে আমার অলরেডি তরকার হয়ে এসেছে, আর একটু ঝোল কমবে, তার আগে আমি কিন্তু দিয়ে দিলাম এই যে জিরে ভেজে নিয়েছি, এটার জন্য টেস্টটা আর একটু বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে, দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া আমাদের এখানেই শুরু। এই যে এখানেই আমি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। এই যে এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এই যে তরকারি, এই যে ভাত, এই যে পুঁই শাক। আমি এখানে আর বাসা রুমের ভিতরে আমি আজকে আর ঝামেলা করিনি, এখানে সুন্দর করে ওদেরকে খাবার ব্যবস্থাটা করে দিয়েছি। এই যে ইন্নি বুড়ি ভাত খাবে না, এই যে গৃহিণীগিরি শেষ, কুকিং মাস্টারের রান্না বান্না শেষ, আমি খেতে দিয়েছি, এখন খাওয়া দাওয়া শেষ হচ্ছে। এবার আমরা মেয়ে মানুষরা খেয়ে নেব, বাচ্চা কাচ্চাও কিন্তু ওরা অলরেডি খাইয়ে দিচ্ছে। আজকের মতো রান্নার জায়গার কাজটা আমার শেষ, বাদ বাকি গোসল টোসল করার পরে কি হয় না না হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু আরাম করে বসে খেয়ে নিই, গোসল করব খাওয়া দাওয়া করার পরে। এই যে এদেরকে খেতে না দিয়ে যদি গোসল করতে যায় তাহলে সময়টা আমার পার হয়ে যাবে, কারণ সকালে ওই যে 6টায় থেকে একটানা বসে আছে চুলার কাছে। তো এবার এখান থেকে ছুটি নিয়ে খাওয়া দাওয়া করেই আমি ছুটি নেবো, নিয়ে গোসল টোসল করে এখন পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই তো রান্না বান্না করে সব মানুষকে খাওয়িয়ে দাওয়িয়ে সব কিছু গুছিয়ে নিয়ে এবার আমি গোসল করে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর আমি আলাদাভাবে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা বাসাতে অনুষ্ঠান হচ্ছে, তাতে কিন্তু সাউন্ড বক্স বাজছে, এই কারণের জন্য আমি আলাদাভাবে কিন্তু ভয়েস দিতে বাধ্য হচ্ছি। ইতিমধ্যে আমাদের ভাই ও ভাবিও চলে এসেছে, তাদের সবাইকে খাওয়িয়ে দেবে আমি গোসলটা করে চলে এসলাম একটু বাইরে, কারণ এই যে মেয়ে দেখতেই পাচ্ছেন একটু রাস্তার দিকে ঘুরতে যাবে বাবার সঙ্গে, তার জন্য আগে থেকে রেডি হয়ে বসে আছে। ওর বাবা কিন্তু রেডি হচ্ছে, একসাথে ওরা একটু বাজারের দিকে যাবে, তার জন্য এই যে আগে থেকে একেবারে সেজে গুজে অপেক্ষা করছে, আমাকে জিজ্ঞেস করছে বাবা কই বাবা কই। আর দেখুন সাইকেল একটা পেয়েছে, সারাক্ষণ সাইকেলে নিয়ে এখন ঘুরতে থাকবে, সেই সাথে একজনকে পাহারা দিতেই হবে। দেখুন তার স্টাইল কি, এক এক স্টাইলে বসছে, এক এক স্টাইলে সে সাইকেল চালাচ্ছে। সেই সাথে কি বলবো, এই যে মুরগির বাচ্চা দুইটা ওর মা মারা গিয়েছে, এজন্য এই মুরগির বাচ্চা দুটো নিয়ে কাউকে দিচ্ছে না, ও যেখানে যাচ্ছে একা একা বাচ্চা দুটোকে নিয়ে বেড়াচ্ছে, কেউ যদি ঠুকিয়ে মেরে ফেলে তার কারণে একা একা নিজের পাশে রেখে দিচ্ছে। আর সাইকেল চালাচ্ছে, এই যে সাইকেলের ঝুড়ির মধ্যে ওদেরকে রেখে দিয়েছে যেন কেউ নিতে না পারে। কি করব বলুন, এত যে পশু পাখি পছন্দ করে বলে বোঝাতে পারবো না, কাউকে ধরতেই দিচ্ছে না। আমি এসেছি আমি ধরার জন্য, অমনি আমাকে ধমক দিচ্ছে, খবরদার ধরবা না, বেবি মরে যাবে, বেবি মরে যাবে। কি করব আর, ছেলে আর মেয়ে এই দুইটা সন্তান মায়ের কাছে বাবার কাছে কখনোই আলাদা হয় না, ছেলেও যতটুকু আদরের মেয়েও কিন্তু ততটুকু আদরের। তবে মেয়ে হচ্ছে বাবাদের ছোট্ট রাজ্যের রাজকন্যা হয়ে থাকে। বাবারা মেয়েকে কেন এত ভালোবাসে জানেন? ওই যে মা বলে যে ডাকতে পারে, বৃদ্ধ বয়সে মায়ের অভাবটা মেয়েকে দিয়ে পূরণ করে। তাই যে যতই জেদ ধরুক না কেন, মেয়ের জেদটা বাবা আগেই কিন্তু পূরণ করার চেষ্টা করে। মেয়েরাও কেন এত বাবাকে ভালোবাসে, ওই যে মাথার ছাদ এবং ভরসার একটাই মানুষ হচ্ছে বাবা আর ভাই। আর যখন যেটা চাইবে সেটা যে মিলে যায়, তার জন্য বাবাকে মেয়েরা এতটা ভালোবাসে। মাকে দেখলে যে মেয়েরা এতটা ভয় পায়, কেন পায়? কোনো জিনিস যে মায়ের কাছে চাইলে সহজে পায় না, তার জন্য বাবা তাদের সবচেয়ে প্রিয় একজন মানুষ। তবে বাবা মায়ের কাছে ছেলে মেয়ে হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, সব কিছু ছাড়তে পারে, ছেলে মেয়ে বাবা কখনো ছাড়তে পারে না। তবে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।